এসলাইনের চতুর্থ এপিসোডে আমরা দেখি জিং ওক চশমা সম্পর্কে জিজ্ঞাসা করলে হিউন তাকে বলে এটা এমন এক ধরনের চশমা যেটা পড়লে মানুষের এসলাইন বা সিক্রেট লাল লাইন দেখা যায়, অর্থাৎ কে কতজনের সাথে ইন্টিমেট হয়েছে তা দেখা যায়, মানুষের সিক্রেট সামনে চলে আসে। সে জিং ওকে এটাও বলে যে সে কোনো ধরনের চশমা ছাড়াই এসব এসলাইন দেখতে পায়। এমন কথা শুনে জিং ওক অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি ফালতু কথা বলছো? তুমি জানো তুমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছো? আমাকে এত সহজেই বোকা বানাতে পারবে না। হিউন বলে, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। এটা বলে সে চলে যাচ্ছিল। তখন জিং ওক তাকে থামিয়ে বলে, আমি কিন্তু বলিনি তোমার কথা বিশ্বাস করি না, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে কি এমন হতে পারে যে কেউ তার চশমা নেওয়ার জন্যই তাকে মার্ডারের চেষ্টা করেছে? জিং ওক বলে, কে হতে পারে এটা? হিউন তখন বলে, কে হতে পারে সেটা আমারও জানা নেই, কিন্তু অনেকদিন ধরেই সিউনা অনেককে তাদের সিক্রেট রিলেশনশিপ নিয়ে ব্ল্যাকমেল করছিল, তাদের থেকে কেউ একজন হতে পারে। তখন জিং উক বলে, যেভাবে একের পর এক চশমা নিয়ে এমন মার্ডারগুলো সামনে আসছে, আমার মনে হয় এই চশমা শুধুমাত্র একটা না, এমন আরো অনেক চশমা আছে। সে হিউনকে বলে, তুমি তো চশমা ছাড়াই এই এসলাইন দেখতে পাও, তোমার জন্য তো এই দুনিয়া খুব মুশকিল। তখন হিউন চুপ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই হিউন দেখছে যে সিউন আর রেড লাইনগুলো মুছে যাচ্ছে, মানে সে এখন মারা যাচ্ছে। এটা দেখে হিউন চমকে ওঠে আর চোখ খুলে দেখে সে ক্লাসের মাঝেই ঘুমিয়ে পড়ে, আর এটা একটা খারাপ স্বপ্ন ছিল। হিউনের এই অবস্থা দেখে তার নতুন বন্ধু ইউজিন আর জং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? কেমন পাগলের মতো লাগছে তোমাকে? হিউন বলে, আমি ঠিক আছি। তখন ইউজিন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার একটু ঘোরাঘুরি করা দরকার, চলো আজকে আমরা কোথাও ঘুরে আসি। হিউন তখন বলে যে সে যেতে পারবে না, কারণ রিসেন্টলি সে একটা পার্ট টাইম জব নিয়েছে। তার পার্ট টাইম জবের কথা শুনে ইউজিন এক্সাইটেড হয়ে বলে, আমাদেরকেও বলো কোথায় কি জব করো। তো হিউন বলে সে একটা হোটেলে পার্ট টাইম জব করে। তারপর আমরা টিচারদের রুমে মিশন নামের এক টিচারকে দেখি, যার চোখেও সে অদ্ভুত চশমা ছিল, যার ফলে সেও সবার সিক্রেট রেড লাইনগুলো দেখতে পায়। মিশনের একটা বাজে অভ্যাস ছিল, সে রেগে গেলে স্টেপলার বারবার প্রেস করে পিন ফেলতো। মিশনের আরেকটা স্বপ্ন ছিল নায়িকা হওয়ার, আর সে তার কলিগদের এটা বলে। সে আরো বলে এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সে কারো কাছে এটা প্রকাশ করে না, কারণ মিশন মিউজিক টিচারকে পছন্দ করে। এছাড়া মিশনের জীবনে আরেকটা সিক্রেট আছে, সে প্রতিদিন ছদ্মবেশ নিয়ে একটা হোটেলে যায়, সেই হোটেলেই যায় যেখানে হিউন কাজ করত। এদিকে জিং ওক আর ডং সিউন আর কেস নিয়ে স্টাডি করছে। সিউন আকে হয় ইয়ং ধাক্কা দিয়েছে, না হলে সিউং জুন। জিং উক বলে সিউং জুং ধাক্কা দিলে সে পালিয়েছিল কেন, আর তার ফ্যামিলি বলেছে যে উঁচুতে তার হাইট ফোবিয়া আছে, তাই এটা হওয়া সম্ভব না। তখন তাদের একটা ব্যাপার মিসিং হয়ে যায়, আর তা হলো চশমা। জিং উক তার কলিগ ডংকে সে চশমার সিক্রেটটা বলতেই যাচ্ছিল, তখনই তাদের অফিসার সেখানে চলে আসে, আর তারা চুপ হয়ে যায়। এদিকে হিউন যখন তার পার্ট টাইম জব করছিল, তখন সেখানে ইউজিন আর জং চলে আসে। তারা তার সাথে সময় কাটাতে আসে। এরপর সে বাধ্য হয়ে তাদের জায়গা দেয়। কিছুক্ষণ পরে সেখানে মিশন রুম বুক করে রেস্ট নিতে চলে যায়। মিশনকে ছদ্মবেশে দেখে ইউজিন বলে, তার কেন জানি মনে হচ্ছে এই মহিলাকে আগেও কোথাও দেখেছে। আসলে মিশন প্রতিদিন একই রুম নেয় আর ভেতরে অ্যাক্টিং করে। সে এমনভাবে অ্যাক্টিং করে যেন সে অ্যাক্টিং নিয়ে অনেক সিরিয়াস। রেস্ট নেওয়া শেষে যখন সে বেরিয়ে যায়, তখন ইউজিন তার দিকে তাকিয়ে বলে, আরে এটা তো আমাদের স্কুলের হেড ডিপার্টমেন্টের চশমাওয়ালা শিক্ষক মিশন। কিন্তু তারা এটা বুঝতে পারে না সে এমন ছদ্মবেশ ধরে কেন এসেছে। আসলে মিশন এত ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকে যে সেখানে সে ঠিকমতো কথাই বলতে পারে না, তাই প্রতিদিন সে ওই হোটেলে যায় আর অ্যাক্টিং প্র্যাকটিস করে। এদিকে জিং ও হিউনের এমন আজব কথা শুনে অবাক, তাই সে হিউনের বাবার কেস ফাইল ওপেন করে। সে দেখতে পায় তার বাবার কেসেও এই রেড লাইনের কথা লেখা ছিল। 5 বছরের হিউন এসব এঁকেছিল, আর এই সব আঁকাআঁকি দেখেই তার মা তার বাবাকে মেরে ফেলেছিল। তো এখন জিং ও কনফার্ম হয়ে যায় যে হিউন আসলে সেদিন রাতে সত্যি কথাই বলেছে। তো যখন হিউন সিউন আকে দেখার জন্য হাসপাতালে আসে, তখন জিং ও হিউনকে বলে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। আর সে জিজ্ঞাসা করে, এমন রেড লাইন কি সিউন আর মাথায় আছে? হিউন বলে, আমি কারো পার্সোনাল লাইফ অন্য কারোর সাথে শেয়ার করি না। তখন জিং উক বুঝে যায় সিউন আর রেড লাইন আছে। সে বুঝে যাওয়াতে হিউন বাধ্য হয়ে বলে, সিউন আর মাথায় একটা রেড লাইন আছে। জিং উক বলে, অ্যাক্সিডেন্টের আগে যে ছেলের সাথে ঘুরতো তার সাথে নাকি? হিউন বলে, না, তাদের রেড লাইন আলাদা। তাছাড়া স্কুলের কারোর সাথেই সিউন আর রেড লাইন মেলে না।
সে আরও বলে, এমন কি হতে পারে রেড লাইন যার সাথে সেই সিউন আগে মেরে ফেলার চেষ্টা করেছে? জিং উক বলে, হ্যাঁ, এটাও হতে পারে। হিউন যখন বাসায় টিভি দেখছিল তখন টিভিতে একটা মার্ডার কেসের রিপোর্ট চলছিল। আসামিকে জেলে দেওয়ার সময় সে এমনভাবে হাসছিল, মনে হচ্ছিল সে কোনো ভুল করেনি, বরং জীবনের সবচেয়ে ভালো কাজটাই সে করেছে। তখন হিউন লক্ষ্য করে যে লোকটার চোখে ঠিক একই ধরনের চশমা। তখন হিউন নিশ্চিত হয় যে এই ধরনের চশমা যেগুলো তারা খুঁজছে ওটা আসলে একটা নয়, বরং আরও অনেকগুলো আছে। আর কোথায় আছে, কার কাছেই বা আছে, এসব কিছুই তারা জানে না। এদিকে মিশান মিউজিক টিচারের সাথে কথা বলতে চায়। এক পর্যায়ে সে তার কাছে চলে যায় আর বলে, আমি আপনার গান অনেক পছন্দ করি। এসব বলে প্রশংসা করতে থাকে। মিউজিক টিচারও তার প্রশংসা করে। এতে মিশান এত খুশি হয়ে যায় যে সে ভাবতে শুরু করে যে তার আর মিউজিক টিচার রেড লাইন খুব শীঘ্রই এক হয়ে যাবে। এদিকে হিউনকে আজ জলদি বাসায় ফিরতে দেখে জং বলে, চলো সুইমিং পুলে যাই। এরপর হিউনকে সুইমিং পুলে নিয়ে যায়। হিউনকে বলে, তুমি কি সাঁতার পারো? হিউন বলে, না। তারপর সে পানির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার কি হয়ে যায়, সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। জং বুঝতে পারে না কি হচ্ছে। হিউনকে উপরে ভেসে উঠতে না দেখে সে ঝাঁপ দেয় আর হিউনকে উঠিয়ে নিয়ে আসে। কাপড় ভেজার কারণে হিউনের ঠান্ডা লেগে যাচ্ছিল, তাই জং নিজের জ্যাকেট খুলে হিউনকে দিয়ে দেয়। তারপর তারা দুজন একসাথে রামেন খেতে যায়। দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে হিউন জংকে বলে দেয় যে তার ছোটবেলা থেকে মানুষের মাথায় রেড লাইন দেখতে পায়। জং এক্সাইটেড হয়ে বলে, আমার মাথায় কোনো রেড লাইন আছে? হিউন বলে, না, তোমার মাথায় কোনো রেড লাইন নেই, আমার মাথায়ও নেই, আর ইউজিনের মাথায়ও নেই। এটা শুনে জং খুশি হয়। তো হিউন যখন দেখতে পায় জং তার কথা বিশ্বাস করেছে, তখন সে বলে, তুমি কি আমার কথা বিশ্বাস করো? জং বলে, অবশ্যই করি, অবিশ্বাস করার কি আছে, তুমি খুবই রেয়ার একটা মেয়ে, ফালতু কথা অবশ্যই বলবে না। হিউন জং এর কথায় এতটাই ইমপ্রেস হয় যে বাসায় এসেও সারা রাত সে জং এর কথাই ভাবতে থাকে। মানে এই প্রথম কেউ তাকে এত গুরুত্ব দিয়েছে, তার কথাগুলো প্রথমে বিশ্বাস করেছে। এদিকে জিং উক সিউন আর কেস নিয়ে ডংয়ের সাথে ডিসকাস করছিল। তখন ডং তাকে বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? সারাদিন কাজেই ব্যস্ত থাকো, কোনো ডেটে যাও না? জিং উক বলে, আপাতত কোনো গার্লফ্রেন্ড নেই, তবে একজনের প্রতি আগ্রহ আছে, যাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তখন সে জিনের কথা ভাবে। ডং অবাক হয়ে বলে, কি বলো, ডেটে যাবে না? জিং উক বলে, কিউরিয়াস হলেই ডেটে যেতে হয় না। এদিকে মিশান সব সময়ের মতো আজকেও একই রুমে আসে। হিউন অন্য রুম ক্লিন করে যাবার সময় মিশানের রুম থেকে আজব শব্দ শুনতে পায়, কারণ মিশান তখন তার প্র্যাকটিস করছিল। আসলে মিশান সবসময় একই রুমে এই জন্য আসে কারণ সে এই রুম থেকে এই রেড লাইন দেখার চশমাটা পেয়েছে, আর সে এটা পরে এইসব দেখতে পায়। এই রুমের আয়নার কাছে একটা ছিদ্র আছে, যা দিয়ে সে অন্য রুমের মানুষের সব কাজকর্ম দেখতে পায়। তো আজকেও দরজা খোলার শব্দে মিশান উঠে এসে দেখে ওই রুমে মিউজিক টিচার এসেছে। এটা দেখে সে খুব অবাক হয়। তখনই দেখতে পায় মিউজিক টিচার একা না, তার সাথে একজন ফেমাস নায়িকাও এসেছে। সে ভাবতে পারে না সে যাকে পছন্দ করে ওই লোক অন্য কারোর সাথেই ডেটে এসেছে। তারপর তারা দুজনে ইন্টিমেট হয় আর বলে আগামীকালও সেম টাইমে চলে আসবে। মিশান এসব দেখে বুঝতে পারছে না কি করবে, তার খুব রাগ হচ্ছিল। রাগে সে নিজের ছদ্মবেশ খুলে ফেলে। তারপর হিউনের কাছে গেলে হিউন তাকে এ অবস্থায় দেখে চিনে ফেলে। পরের দিন যখন ওই সময় মিশান এসে রুম বুক করে, তখন ওই নায়িকাও আসে। আর রুমে যাওয়ার আগে মিশান তাকে আঘাত করে আর তার রুমে আটকিয়ে যায়, আর মেয়েটার সব ড্রেস নিজে পরে নেয়। তারপর মিউজিক টিচারের কাছে যায়। মিউজিক টিচার অবশ্য তাকে দেখেই চিনে ফেলে আর বলে, তুমি এখানে কি করছো? মিশান তখন তার মনের কথা খুলে বলে। সে মিউজিক টিচারকে কতটা চায় সেটা বলে, কিন্তু মিউজিক টিচার তাকে চায় না, সে অ্যাভয়েড করে চলে যাচ্ছিল। তখন মিশান তার সাথে আনা স্টেপলার তার দিকে ছুঁড়ে মারে। মিউজিক টিচার ব্যথা পায় আর সে সামনে এগিয়ে গিয়েও আবার ফিরে আসে, কারণ তার মাথা চক্কর দিচ্ছিল। চক্কর দেওয়ার কারণ হলো মিশান তার পানিতে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। মিউজিক টিচার অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান মানুষটার সাথেই মিশান শুয়ে থাকে, কিন্তু যখন দেখতে পায় মাথায় আঘাত লেগে অনেক রক্ত বের হচ্ছে আর মিউজিক টিচার মারা যাচ্ছে, তখন মিশান কাঁদতে শুরু করে আর পাগলের মতো করতে শুরু করে। মিশান সাইকোর মতো নিজেকে নিজে সাজা দেওয়ার জন্য ওই স্টেপলার দিয়েই নিজের শরীরে প্রেস করতে থাকে। এদিকে হিউন যখন অন্য রুম ক্লিন করতে যাচ্ছিল, তখন মিশানের রুম থেকে ওই নায়িকার কান্না শুনতে পায়। সে দরজা খুলে দেখতে পায় সে বাঁধা অবস্থায় আছে। ওই নায়িকা তাকে সবকিছু খুলে বলে। হিউন তখন মিউজিক টিচারের রুমে গিয়ে দেখতে পায় মিউজিক টিচার মারা গেছে, আর মিশানও বাথরুমে নিজেকে আঘাত করে মেরে ফেলেছে।
তো ইনভেস্টিগেশনের জন্য জিং উক সেখানে আসে। সে লাশগুলো দেখে। মিশনের কাছে গিয়ে দেখে হিউন যেমন বলেছিল মিশনের চোখে তেমন কোনো চশমাই ছিল না। এরপর হিউনকে বলে, তুমি কি মিশনের মাথায় কোনো এস লাইন দেখেছো? হিউন বলে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না এগুলো মিউজিক টিচারের সাথে যুক্ত ছিল। জিং উক বলে, তাহলে সে মিউজিক টিচারকে কেন মেরেছে? এর কারণ কি? জিং উক আরও বলে, তোমার কি আসলে মনে হয় মিশন যে চশমা পরেছিল সেটা সেই চশমা? হিউন বলে, হ্যাঁ, কারণ মিশনকে কালকে সাধারণভাবে দেখেই বুঝে গিয়েছিলাম সে স্কুলে যেমন থাকে কালকে তেমন ছিল না, বরং একটু অন্যরকম ছিল, কারণ এটা হওয়ারই ছিল। এই গ্লাস যারা পরে তারা নিজেকে দুনিয়ার সবার থেকে স্পেশাল ভাবতে শুরু করে। এজন্যই তো তোমাকে বলছি এই গ্লাস খুবই ডেঞ্জারাস। হিউনের কথা শুনে জিং উক সারাক্ষণ চিন্তা করতে থাকে। তাই সে রাতের বেলা আবার ওই রুমে যায় আর মিশন যে বাথটাবে মারা গিয়েছিল সেই পানিতে চশমাটা খুঁজতে শুরু করে। আর ভাগ্যক্রমে ওই চশমাটা খুঁজেও পেয়ে যায়। তো চশমাটা হাতে নিয়ে পড়তেই জিং উক অবাক হয়ে যায়, কারণ তার মাথায় ছিল অগণিত রেড লাইন। ড্রামার এ পর্বের শুরুতে আমরা জিং উককে দেখি চশমা পেয়ে সে নিজের এস লাইন দেখতে পায়, কিন্তু তাতে তার রিয়াকশন কী ছিল সেটা বোঝা যায় না। এরপর সে সিউন আ এর মাথায় এস লাইন দেখতে পায়। পরের দিন পুলিশ স্টেশনে গিয়ে সবার মাথার এস লাইন দেখে জিং উক অবাক হয়ে যায়। এরপর ডং এর মাথায় এস লাইন দেখে তাকে জিজ্ঞাসা করে তার বউ ছাড়া আর অ্যাফেয়ার ছিল কিনা। ডং সত্যিই বলে দেয় তার গার্লফ্রেন্ড ছিল। এর মধ্যে আরেকটা মেয়ে পুলিশ স্টেশনে আসে। মেয়েটাও সিউন আদের স্কুলের, নাম ইউন জিনা। ডং তাকে সাথে করে নিয়ে যায় রিপোর্ট লেখাতে। জিং উক মেয়েটার মাথায় 4টা রেড লাইন দেখতে পায়। এরপর জিং উক একটা ছেলেকে ধরে নিয়ে আসে সিউন আর কেবিনে। ছেলেটাকে সে সন্দেহ করে আর তার সাথে সিউন আর রেড লাইন মেলে কিনা দেখতে চায়, কিন্তু মেলে না দেখে জিং উক তাকে জিজ্ঞাসা করে সিউন আ এর বয়ফ্রেন্ড সম্পর্কে জানে কিনা। ছেলেটা বলে সিউন আর বয়ফ্রেন্ড নেই বলেই জানতো। আরও বলে সে একজনকে খুব ঘৃণা করে, সেটা হয়তো জিং উককে। আর প্রায় নাকি বলতো আমি তাকে খুন করে ফেলবো একদিন, কিন্তু কাকে এটা জানা যায়নি। এসব শুনে জিং উক কিছুটা অবাক হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হিউন, জং আর ইউজিন গ্রুপ চ্যাটে হিউনের জন্মদিন পার্টি দেওয়ার ব্যাপারে কথা বলছিল। জং তখন হিউনকে আলাদা করে মেসেজ করে পার্টির পরে দুজনে আলাদা দেখা করতে। হিউন মেসেজ পড়ে বেশ খুশি হয়, কিন্তু তখন একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে আর তাকে ওই দিন একটা পার্টিতে জয়েনের ইনভাইট করে। হিউন বেশ চিন্তায় পড়ে যায় আর স্কুলেও এটা নিয়ে ভাবতে থাকে। আর তখন সেখানে জিনা আসে, চুপচাপ ক্লাসে বসে পড়ে। অন্যরা জিজ্ঞেস করে আজকে তার প্র্যাকটিস নেই। এ সময় হিউন তার মাথায় এস লাইন দেখতে পায় আর কি যেন একটা ভাবে। এদিকে ডং জিং উককে জানায় একজন মাইন্ডের সেক্সুয়াল অ্যাসাল্ট কেস আসছে। জিং উক প্রথমে আগ্রহ না দেখালেও পরে মেয়েটার জবানবন্দি শোনে। এটাই সেই সকালে আসা মেয়েটা ইউন জিনা। তো জিনা সব ঘটনা খুলে বলে সে কে-পপ আইডল হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে। সেখানে এক সিনিয়রের সাথে রাতে তার বাসায় ড্রিঙ্কস করতে যায়। ড্রিঙ্কস করার পর জ্ঞান হারায় আর যখন জ্ঞান ফেরে সে বুঝতে পারে তার রেপ হয়েছে। এখানে জিনাকে জিজ্ঞাসা করা হয় এর আগে সে কারোর সাথে সেক্স করেছিল কিনা। জিনা না বোধক উত্তর দেয়। তখন জিং উক বলে সে মিথ্যা বলেছে, কারণ জিং উক তার মাথায় একাধিক লাইন দেখে ভাবে এই মেয়ে আগেও কিছু করেছে। পরের দিন জিং উক আর ডং স্কুলে যায় সেই ছেলের সাথে কথা বলতে। স্কুলে সবার মাথায় লাল লাইন দেখে জিং উক বিরক্তি ভাব দেখায়। এরপর জিনের সাথে দেখা হয় আর তার মাথায় লাল লাইন না দেখে ভাবে আরে এ এখনো ভার্জিন কিভাবে। জিন তো জিং উককে চশমা নিয়ে প্রশংসা করে। এরপর সেই ছেলের সাথে দেখা করে, তার নাম সিউ হান ইউ। হান ইউকে জিজ্ঞাসা করার পর জিং উক বলে তোমার নামে রেপ কেস আসছে জানো। হানিউ বলে জিনাকে আমার সেরকম পছন্দ না, তাই তার সাথে এসবের প্রশ্নই আসে না। জিং উক ছেলেটার মাথায় একটাই লাইন দেখতে পায়। এরপর তারা যখন কোনো ক্লু না পেয়ে বেরিয়ে আসে তখন হিউন তাদের দেখে ফেলে। হিউন আর জিং উক আলাদাভাবে কথা বলে। হিউন চশমাটা ফেরত চায়, কিন্তু জিং উক বলে এটা তো এভিডেন্স, তাই দেয়া যাবে না। হিউন তাকে বলে এটা ডেঞ্জারাস, ক্ষতি ডেকে আনবে। সিউন আর আমার প্রতিবেশীর কেস দেখে শিক্ষা নেওয়া উচিত। এভাবে দুজনের মধ্যে তর্ক ঝামেলা হতে থাকে। তখন জিন এসে জিজ্ঞাসা করে তাদের কি সমস্যা। হিউন কিছু না বলেই চলে যায়। জিন তখন কি বলবে বুঝতে পারে না। জিং উক এর মধ্যেই তাকে ডিনার ডেটে যেতে অফার করে বসে। এরপর জিং উক চলে যাবার সময় জিন তার মাথায় অগণিত লাল লাইন দেখতে পায়, মানে জিন ও হিউনের মতো খালি চোখে লাল লাইন দেখতে পায়। এদিকে জিং উক সেই কে-পপ আইডল ট্রেনিং অফিসের হেডের সাথে কথা বলতে যায়। সেই হেড আবার জিনাকে বেশিরভাগ দোষী করে, তারই চরিত্রের সমস্যা এই কথা বলে। এরপর তারা ফিরে আসে পুলিশ স্টেশনে। হান ইউকে ডং নানা প্রশ্ন করতে থাকে।
এমনকি জিনা মেসেজে কী কথা বলেছে তাও দেখে। অন্যদিকে জিং ওক জেরা করে জিনাকে। জিং ওক তো বলে জিনা বারবার মিথ্যে কেন বলছে। এর মধ্যে হানিউকে ডং বের করে নিয়ে যায়। তখন জিং ওক দেখে তাদের মধ্যে রেড লাইন মিলছে না। তাই জিং ওক ধরেই নেয় হানিউকে ফাঁসাতে মিথ্যা বলছে। এরপর সে কেস ডিসমিস করার সিদ্ধান্ত নেয়। তারপর রাতে যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন হিউনের সাথে তার দেখা হয়। হিউনের কেস ফাইল ঘেঁটে জিং ওক একটা পুরনো ছবি পায়। সেটা হিউনকে দিয়ে বলে যা হয়েছিল তাতে তার কোনো দোষ নেই। এরপর কথায় কথায় জিনা আর হান ইউকে নিয়ে কথা হয়। জিং ওক ভাবে তার কেস সলভ, কিন্তু হিউন বলে জিনা মিথ্যা বলেনি, কারণ কয়েকদিন আগেও তার মাথায় এস লাইন ছিল না। জিং ওক দ্রুত ডংকে বলে কেস চালু রাখতে। এরপর দুজনে রাতের বেলায় হান ইউয়ের রুমে যায় ইনভেস্টিগেট করতে। কিছুক্ষণ ঘুরে দেখার পর তারা বেরিয়ে আসে। হান ইউ এক প্রকার তাড়িয়ে দেয় তাদেরকে। এদিকে রাতের আধারে হিউন তার সেই হোটেলে যায়, হয়তো কিছু একটা তদন্ত করবে, কিন্তু সেখানে জং চলে আসে। হিউন তখন বলে সে কিছু জিনিস ফেলে গিয়েছিল, তাই নিতে এসেছে। এখানে জং এর প্রতি হিউন দুর্বলতা অনুভব করে, আবার ভাবে তার যদি একটা এস লাইন হয় তাহলে মন্দ কি। এরপর তাদের মধ্যে কিস হয়ে যায়। এদিকে ডং আর জিং উক্ত ট্র্যাশ বিন ঘাটাঘাটি করতে থাকে, যেখানে হান উ ট্র্যাশ ফেলে। অনেক ঘাটাঘাটি করার পর তার একটা বেডশিট পায়। বেডশিট কেন এভাবে মুড়িয়ে ফেলে দিল সেটা জানতেই জিং ওক সেটা ফরেন্সিক তদন্তের জন্য জমা দেয়। পরের দিন হান ও ক্লাসে ঘুমাচ্ছিল, তখন হেড টিচার এসে তাকে ঝাড়ি মেরে ডেকে নিয়ে যায়। জং তাকে আবারও জিজ্ঞাসাবাদ করে, কারণ সেই বেডশিটে জিনার ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। কিন্তু কি হয়েছিল সেদিন, কেনই বা এভাবে বেডশিটে ব্লাড ছিল, কেনই বা সেটা ফেলে দিল, তার কোনো ক্লু নেই দেখে আবারও হান ও মুক্তি পায়। এরপর ডং আর জিং ওক কিছু সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। দেখতে দেখতে জিং ওক 4টা ছেলেকে দেখে সন্দেহ করে। সিসিটিভি ফুটেজ চেক করে কয়েক ঘন্টার ব্যবধানে তাদের মাথায় একটা করে রেড লাইন বেশি দেখা যায়। জিং ওক তো তখনই ধারণা করে নেয় জিনা মিথ্যে বলেনি, কিন্তু ভেতরে অন্য কেস ছিল। অন্যদিকে হিউন পরের দিন স্কুলে জিনার রেড লাইন কার সাথে কানেক্টেড হয় দেখতে দেখতে সেই 4 ছেলেকে খুঁজে পায়। সাথে সাথে সে জিং উককে কল দেয়। জিং উক তখন সেখানে এসেছিল সেই 4 জনকে ধরতে। এরপর তাদের 4 জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা হয়, যার মধ্যে বিউম নামের একজন ছিল, যার মাথায় একটা এস লাইন, আর সে খুব প্যানিক করছিল। তো জিং উক তাকেই টার্গেট করে। এরপর তাকে বাড়িতে নামিয়ে দেওয়ার নাম করে ক্রাইম সিনে নিয়ে যায়। এখন তো বিউম সুযোগ পেয়ে দূরে পালাতে যায়, কিন্তু পারে না। গাড়িতে তাকে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়। এরপরে বিউম বলে, আমি যদি সত্যি সাক্ষী দিই তবে কি শাস্তি কম হবে? জিং উক বলে, আগে বলো তারপর। সে প্ল্যান করে জিনাকে অজ্ঞান করেছিল, আর বাকি 4 জন তাকে রেপ করে। তখন হান ইউ সেটা এনজয় করে, অনেকটা সাইকো টাইপ। সবার সাক্ষ্য নিয়ে যখন জিং উক গিয়ে হান উকে ধরে, তখনও হান উ বলে কোনো প্রমাণ নেই আপনার কাছে। জিং উক বলে 4 জন সাক্ষী দিয়েছে। হান উ বলে আমি রেপ করিনি। জিং উক বলে কিন্তু তুমি মেইন প্ল্যান করেছো, তুমি মাস্টার মাইন্ড, তাই বাকিটা কোর্ট ডিসিশন নেবে। এরপর রাতে হিউনকে বাসায় ড্রপ করে দেওয়ার সময় জিং উক বলে আমি যা করার করেছি, বাকিটা কোর্ট ডিসিশন নেবে। হিউন বলে আমি যদি তোমার মতো এতগুলো এক্সপ্লেন করতে পারি তাহলে হয়তো সাধারণ হতে পারবো। জিং উক বলে এটা কি অপমান করলে নাকি? এর মধ্যে হাসপাতাল থেকে কল আসে, তাই হিউনকে নামিয়ে দিয়ে জিং উক হাসপাতালের দিকে যায়। হিউনকে এখানে কাউকে মেসেজ করতে দেখা যায়। এদিকে জিং উকের বাবা আবার গায়েব। সে তো হাসপাতাল কর্তৃপক্ষকে দোষ দিতে থাকে, আগের বার তো ছাদে গিয়ে পেয়েছিল, আর এখন কই পাবে। তখন সিসিটিভি ফুটেজে দেখা যায় জিন এসে জিং উকের বাবাকে নিয়ে যাচ্ছিল। জিং উক অবাক হয়, তখন একটা পরিচিত নাম্বার থেকে সিউন আ এর ছবি পাঠায়। জিং উক দ্রুত সিউন আ এর কেবিনে গিয়ে তাকে দেখে শান্ত হয়। কিছুক্ষণ পরে হঠাৎ সিউন আর রেড লাইন হাসপাতালের কারোর সাথে কানেক্টেড হচ্ছে দেখায়। সে এই রুমে এগিয়ে আসছে দেখে জিং ওক পিস্তল নিয়ে এগিয়ে যায়, আর তখনই দেখতে পায় সেটা আর কেউ নয়, তার বাবা। জিং ওক জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে? লোকটা কোনো কথা না বলে সিউন আর পাশে বসে। জিং ওক নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, চশমা খুলে আবার দেখে। এই দুজনের রেড লাইন কানেক্ট হতে দেখে জিং ওক বুঝে যায় তার বাবা সিউন আর সাথে কি করতে পারে। এবার তো যে ওক রেগে গিয়ে তার বাবাকে মারতে শুরু করে, মাটিতে ফেলে গলা চেপে ধরে আর বলতে থাকে তুমি এটা কি করেছো, কেন করেছো? এক প্রকার আর্তনাদ করতে থাকে, এমনকি একটা লোহার স্ট্যান্ড দিয়ে মারতেও যায়। সে নিজে থেকেই বলে এখন সিউনা সারা জীবন এ নিয়ে কিভাবে বাঁচবে, কেন করলে এটা তুমি?
এর মধ্যে আমরা পরের দৃশ্যে হিউনকে দেখি কাঁপা কাঁপা হাতে রক্ত লেগে আছে অনেক। সেই অবস্থায় জিং ওকে কল করে আর বলে, আমার সাহায্য লাগবে, তাড়াতাড়ি আসো। এখন আমরা অতীতের একটা ঘটনায় চলে যাই, যখন জুনহুই নামের একটা মেয়ে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। হঠাৎ তার একটা সেক্সুয়াল ভিডিও ভাইরাল হয়। কলেজের সবাই তাকে নিয়ে কানাকানি করতে থাকে, সে তো ভেবে পায় না কি করবে। একদিন রাতে সে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় গাড়ির সামনে পড়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই কেউ তাকে বাঁচিয়ে নেয়। আমরা দেখি সে আর কেউ নয়, টিচার জিন ছিল। আর জিন এবার জুনহুইকে সে চশমা দেয় যেটায় এস লাইন দেখা যায়। আমরা আগেই দেখেছি যে জিন চশমা ছাড়াই দেখতে পায় রেড লাইন। সিন আবার বর্তমানের ঘটনায় আসে। হিউনের জন্মদিনের রাতে জং তার সাথে আলাদা দেখা করতে আসে। জংয়ের একটু দেরি হয় বলে সরিও বলে। এরপর হিউন তাকে ইন্টিমেট হওয়ার অফার করে। জং কিছুটা হেজিটেশন ফিল করে। তারা একটা হোটেল রুমে যায়। জং ভাবতে থাকে তাদের এটা করা ঠিক হবে কিনা। হিউন বলে, আমি তোমাকে জোর করব না। জং তখন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? হিউন বলে, আমার জীবনটা অদ্ভুত, কিন্তু আমি এটা জানি যে জীবনে যদি কারোর সাথে থাকতে চাই তাহলে সেটা তুমি। জং এটা শুনে খুবই খুশি হয়। এরপরে তারা ক্লোজ হয়। ক্লোজ হওয়ার পরে তো তারা দুজনেই বেশ হ্যাপি ছিল। জং তো হিউনকে জড়িয়ে ধরে কিস করে। হিউন তার এস লাইন দেখে রিল্যাক্স ফিল করে। এরপর তারা সেখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হিউন সেখানে অন্যদের এত এত এস লাইন দেখে মনে মনে ভেঙচি টাইপ দেয়। এরপর জং তাকে একসাথে বসে খাবার অফার করে, কিন্তু বাসের জন্য দেরি হবে বলে জং তাকে রেখে দোকানে কিছু কিনতে যায়। হিউন এদিকে কাচের মধ্যে নিজের এস লাইন দেখতে থাকে, ধরার চেষ্টা করে। এর মধ্যে তার এস লাইন আস্তে আস্তে হালকা হতে শুরু করে, আর কাছেই মানুষের চেঁচামেচি শোনা যায়। হিউন দ্রুত সেখানে গিয়ে দেখে জং অ্যাক্সিডেন্ট করেছে, রক্তে ভেসে যাচ্ছে। হিউন তার লাশের পাশে বসে কান্না করতে থাকে আর চিন্তা করে সে হয়তো অভিশপ্ত। ও যারই ক্লোজ হয় সে মারা যায়। এরপর তো জংয়ের সাথে কাটানো সময় কল্পনা করতে থাকে। হিউন এরপর একটা জায়গায় বসে, আর তখন অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে ইউজিনকে হাত পা মুখ বেঁধে রাখার ভিডিও ছিল। মেসেজে লেখা, তোমার বয়স 17 পার হয়ে গেছে, এখনোই উপযুক্ত সময়। হিউন ঘাবড়ে যায় আর জিং উকে কল করে। জিং উক আসে, জিজ্ঞাসা করে, তুমি কি সিউন আর ইসল্যান্ড কার সাথে কানেক্ট এটা জানতে? হিউন বলে, আমি জানলে অবশ্যই বলতাম। এরপর হিউন বলে, প্রতি বছর জন্মদিনে আমি একটা করে কার্ড পেতাম, ভাবতাম আমার মা পাঠায়, কিন্তু এখন বুঝলাম আমি আসলে একটা কাজের রিমাইন্ডার হিসেবে এই কার্ডগুলো পেতাম, আর আজই হয়তো সেই দিন। এরপর জিং উককে মেসেজ দেখায়। জিং উক তখন বলে, তাহলে সেই লোকেরা স্কুলেই আছে যারা আমাকে বা সিউন আকে চশমা দিয়েছে। হিউনকে তখন জিজ্ঞাসা করে, এরা কি একই ব্যক্তি হতে পারে? জিং উক এবার চিন্তা করে তার বাবা মিসিং হবার ফুটেজে জিনকে দেখেছিল। এবার জিং উক গাড়ি ঘুরিয়ে স্কুলের দিকে নেয়। তখন বলে, আমি তোমাদের টিচার লি কিউজিন এর ব্যাপারে খোঁজ নিয়েছি, এই নামে কেউ নেই বলা যায়, তাই স্কুল বিল্ডিংয়ে গিয়ে এর রহস্য বের করতে হবে। এর মধ্যে তারা স্কুল বিল্ডিংয়ের সামনে চলে আসে, আর হিউন দেখায় একটা রুমে আলো জ্বলছে। জিং উক আর হিউন দ্রুত বিল্ডিংয়ের ভেতরে যায়। সেখানে একটা ক্লাসরুমে গিয়ে ইউজিনকে পায়। তার মুখের বাঁধন খুলে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে এলো। ইউজিন জানায় হিউনি তাকে মেসেজ করে আসতে বলেছিল, কিন্তু এসে তো কাউকে পায়নি। এরপর হিউনের জামায় রক্তের দাগ দেখে জিজ্ঞাসা করে তার কিছু হয়েছে কিনা। হিউন তাকে দ্রুত নিয়ে বের হয়। বের হয়ে জিং উককে ডাক দেয়, কিন্তু তাকে পায় না। জিং উক ডাক শুনতে পায় কিন্তু খুঁজে পায় না। হিউন আর ইউজিন একদিকে যায়, জিং উক আরেক দিকে। তারা যেন একটা লুপে আটকে পড়েছে, বের হতে পারছে না। হিউন আর ইউজিন সিঁড়ি দিয়ে নিচে নামে, কিন্তু বারবার একই ফ্লোরে আসে। এরপর তারা ছাদে যাবার সিদ্ধান্ত নেয়, আর কেউ আছে কিনা খুঁজতে থাকে। আর জিং উক তো যেতে যেতে একটা মিটিং রুমে যেন পৌঁছে যায়, যেখানে অনেক লোক একই রকম গাউন পরে দাঁড়িয়ে আছে। আরেকটা মেয়ে সবাইকে কিছু বলছে, আর এই মেয়েটা জিন হুই। সে সবাইকে তার চশমা আর রেড লাইনের গল্প বলছিল। জিন তাকে চশমা দেওয়ার সময় বলছিল এরকম করে সবাইকে মেরে ফেললে আর এস লাইন দেখা যাবে না। এরপর জিন হুই এক এক করে ইন্টিমেট হয় আর খুন করতে থাকে, একের পর এক সাইকো এর মতো খুন করে। এরপর এবার এখানে একটা লোককে সবার সামনে গলা কেটে খুন করে। এরপর দেখা যায় ছাদের ওপর হিউন ইউজিনকে তার এস লাইন দেখতে পাওয়ার কথা বলতে চায়, কিন্তু তখন দেখা যায় ইউজিন সেই চশমা পেয়ে গেছে। আর ইউজিন বলে, টিচার জিন তাকে বলেছে হিউন মারা গেলে একসময় সবাই খালি চোখে এই রেড লাইন দেখতে পাবে। হিউন তো এ কথা শুনে অবাক হয়ে যায়।
আর এদিকে টিচার জিন সেই লোকেদের মাঝে আসে যেখানে তার মাথায় অনেক এসলাইন ছিল। জিং উক দেখে তো শকড হয়ে যায়, কিন্তু এরপর আরও শকড হয়ে যায় যখন জিনের সামনে টেবিলে জিং উকের বাবা শুয়ে আছে। জিন তাকে মেরে ফেলবে এটা ভেবে জিং উক দ্রুত এসে তাকে উদ্ধার করতে যায়। জিন একটা ছুরি দিয়ে বলে, এখনই সময়, তাকে মেরে ফেলো। সিউন আকে বাঁচাতে হলে এটা করতেই হবে। জিং উক ছুরি হাতে নেয়, কিন্তু নিজের বাবাকে মারার পরিবর্তে সে জিনকে মারতে যায়। জিন তাকে গলা চেপে ধরে ছুঁড়ে ফেলে, এরপর নিজেই গলায় ছুরি মেরে জিং উকের বাবাকে মেরে ফেলে। এবার জিং উক তো তার দিকে বন্দুক তাক করে। জিন এগিয়ে আসে, জিং উক তাকে গুলি করে, একটা গুলিও তার গায়ে লাগে না। জিন বলে, একদিন এই লাল লাইন বন্ধ হয়ে যাবে, যেদিন পৃথিবী রক্তের বন্যায় স্নান করবে। জিং উকের গুলি একটাও জিনের গায়ে লাগে না। উল্টো জিন এবার জিং উককে গলা চেপে উঁচু করে ধরে। জিং উক জিজ্ঞাসা করে, তাহলে তুমি সিউনাকে ছাদ থেকে ফেলে দিয়েছিলে? জিন বলে, এই কাজ না করলে তো তুমি তার প্রতি কেয়ার করতেই না। অন্যদিকে ইউজিন আর হিউন ফাইট করতে থাকে। হিউন তার চশমা খুলে ফেলে দেয়। ইউজিন আবার চশমা নিতে যায়, কিন্তু হিউন পা দিয়ে সে চশমা ভেঙে দেয়। চশমা ভাঙার ফলে ইউজিন তো মনে হয় পাগল হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সে চেতনা ফিরে পায়, যেন এতক্ষণ কোনো একটা ঘোরে ছিল। এরপর দেখা যায় হিউনের গালের কাটা দাগ দিয়ে রক্তের কণা উপর দিকে উড়ে যাচ্ছে, আর হিউনের চোখের কালার পাল্টে যায়। এরপর হিউন দেখে ওপরে গিয়ে অনেক লাল লাইন তৈরি হচ্ছে, আর এখন নিজেকে আবিষ্কার করে সেই লোকেদের ভিড়ে যারা জিনের মায়াজালে আবদ্ধ। জিন এবার হিউনকে দেখে জিং ওকে ছেড়ে দেয়। হিউনের কাছে এসে তাকে বলে, তুমি অভিশপ্ত নও, তুমি আশীর্বাদ। কিন্তু হিউন এসব মানতে চায় না। তখন জিনের ইশারায় বাকি মানুষেরা হিউনকে ঘিরে ধরে। জিন একটা ছুরি নিয়ে আঘাত করে, কিন্তু সেখানে হিউনের মা সামনে চলে আসে, আর আঘাত তার গায়ে লাগে। হিউনের মা এবার হিউনের কাছে ক্ষমা চায়, কারণ হিউনের মা হিউনের আঁকা ছবি দেখে নয়, বরং সেই চশমা দিয়েই তার বাবার পরকীয়া ধরে ফেলেছিল, আর এজন্য তাকে মেরে ফেলে। হিউনের এতে কোনো দোষই ছিল না। এরপর হিউন তো রেগে জিনকে মারতে যায়, আর উল্টো জিন তাকে মেরে দেয়। এরপর ম্যাজিক পাওয়ার দিয়ে হিউনকে শূন্যে তুলে দিতে থাকে, আর তার শরীরের রক্ত উপরে গিয়ে বড় লাল লাইনের সার্কেল বানায়, যার মধ্যে অগণিত লাল লাইন ছিল। এবার সেই পাওয়ার নিজের মধ্যে নিতে যায়, কিন্তু এদিকে হিউন তখন তাকে ছুরি মেরে দেয়। কিন্তু জিন বলে, তুমি দেরি করে ফেলেছ, আমি তোমার অস্তিত্বের আসল কারণ তো প্রকাশ করে ফেলেছি, আর এখন আমাদের কাজ এখানেই শেষ। এরপর জিন মারা যায়, আর সেখানে থাকা লোকেরা পাগলের মতো ছুটোছুটি করতে শুরু করে, কারণ তাদের মায়াজাল কেটে গেছে। এরপর আবার দৃশ্য ছাদে ফিরে আসে। জিং ওকে দেখা যায় ছাদের কিনারায় থাকা সে চশমাটা নিতে চায়, কিন্তু সেটা নিচে পড়ে যায়। হিউন তাকে টেনে ধরে নিষেধ করে এর পেছনে যেতে। তখন দেখা যায় আকাশ অনেক লাল বর্ণের হয়ে গেছে, আর সবাইকে এই অদ্ভুত দৃশ্য ছবি তুলতে ভিডিও করতে দেখা যায়। কিন্তু এরপরে সবাই সবার মাথার লাল লাইন দেখতে শুরু করে। তারা বুঝতে পারে না এগুলো কি বা কেন, আর কিভাবেই বা এখানে আসলো। তারা শুধুই অবাক হয়। এরপর বছর কেটে যায়, সবাই এখনও এই লাল লাইনগুলোর রহস্য বুঝতে পারে না। সবাইকে দেখা যায় হেলমেট, কালো চশমা, মাস্ক পরে ঘুরতে, যাতে লাল লাইন দেখতে না হয়। সিউন কোমা থেকে ফিরে আসে, আর তার মাথায় কোনো লাল লাইন ছিল না। জিং ওক আর সিউন নিজেদের কোনো প্রশ্নই করে না, তারা বেঁচে আছে এটুকুতেই খুশি। শুধু দেখা যায় জিং উকের সাথে কোথাও যেতে সিউন আর লজ্জা লাগে, কারণ তার মাথায় এত রেড লাইন যে সবাই তাকিয়ে থাকে। এদিকে হিউনকে দেখা যায় জংয়ের সমাধিতে যায়, কিছু জিনিস রেখে দেয়। এরপর শহরের দিকে তাকিয়ে আকাশের লাল লাইন দেখতে থাকে, কিন্তু তখনই আমরা দেখি জিন তার কানের কাছে এসে তার নাম ধরে ডাকে, আর হিউন যেন শকড হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। কমেন্টে জানাবেন এই এসলাইন ড্রামাটি আপনাদের কেমন লেগেছে।